রানী কি বলবে ভেবেই পাচ্ছে না, তার মুখের কথাও হারিয়ে গেছে। বিশ্বাস করতেও পারছে না এটাই তার সেই রাজ। রাজ তার সামনেই দাঁড়িয়ে আছে, তার থেকেও বেশ লম্বা চড়া একটা মানুষ। টাওয়েল পেঁচিয়ে দিব্যি তার সামনেই দাঁড়িয়ে আছে। জিম বডি, চুলে সদ্য দেওয়া পানি টপ টপ করে পড়ছে। চুল সামনে এলোমেলো হয়ে আছে, বুকের ওপর দানা দানা পানি লেগে আছে। লাল ঠোঁটের কোণায় এক অদ্ভুত হাসি, ঘোর লাগানো চোখে তার দিকেই তাকিয়ে আছে। Can't you believe me? আ- আ- আপনি? I am Raj. Yes, I am Raj চৌধুরী। আর এটা 100% ঠিক নয়, সঠিক। রানী অবাক চোখ নিয়ে রাজের খুব কাছে যায়, পা থেকে মাথা অবধি একবার দেখে নেয়। আ- 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 আপনি সত্যি রাজ চৌধুরী? রাজ মুচকি হেসে রানীর হাত ধরে নিয়ে দরজার কাছে যায়। লক অন করে তাকে নিয়ে একটা রুমে যায়। রুমটার মাঝে শুধু ছবি। রাজ রানীকে নিয়ে খুব বড় একটা ছবির সামনে গিয়ে দাঁড় করায়। রানীর দিকে তাকিয়ে মুচকি হেসে সেখানে থাকা পর্দাটা সরিয়ে দেয়। রানী অবাক হয়ে দেখছে পেন্টিং করা রাজের ছবি, যেখানে রাজ নেশা ভরা চোখ নিয়ে তাকিয়ে আছে। সাদা একটা শার্ট গায়ে দেওয়া। রানী ছানা বড়া চোখ নিয়ে ট্যাপ ট্যাপ করে দেখছে। নিচে গোটা গোটা অক্ষরে লেখা রাজ চৌধুরী। সারা ঘরে এমন অনেক ছবি দিয়েই ভরা। এইগুলি আমার ড্যাড এঁকে গিয়েছিল। জন্মের কয়েক বছর পর মা মারা যায়। ড্যাড সবটা দিয়ে আমায় মানুষ করেছে, ছোট থেকে বড় করেছে। আমি আন্টি আমায় লালন পালন করেছে। ড্যাডও সেই আমায় একা করে 2 বছর আগে চলে গেল। এই প্রিন্টিংগুলি 3 থেকে 4 বছর আগে। ড্যাড যখন জানলেন ছবি আঁকা মহাপাপ, সেদিন থেকে ছেড়ে দিয়েছিল। আর সেদিনই এই ছবিটা প্রিন্টিং করে শেষ করেছিল। রানী মোহ নিয়ে এক একটা ছবিই দেখছে, ঘুরে ঘুরে তার ছবির মাঝে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। কি নিখুঁত অঙ্কন, শিল্প কৌশল চুয়ে চুয়ে পড়ছে। কাম ডিয়ার। রাজ আলতো হাতে রানীকে টেনে তার বেডরুমে নিয়ে গেল। রানী শুধু রাজ যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকেই যাচ্ছে। তার চোখের চাউনি রাজের দিকেই স্থির। তাকে নিয়ে রাজ নিজের রুমে গেল। ওয়ালেট থেকে আইডি কার্ডটা বের করে তার দিকে এগিয়ে দিয়ে বলল, জাস্ট লুক এট ইট মাই কুইন। রাজের হাত থেকে রানী আইডি কার্ডটা নেয়। সেখানে দেখতে পায় রাজের ছবি আর নামের জায়গায় স্পষ্ট অক্ষরে লেখা রাজ চৌধুরী। তার মানে এই মানুষটাই সত্যি সত্যি রাজ, তার সেই কাঙ্ক্ষিত রাজ। তার এখন কি রিয়েক্ট করা উচিত সে সেটা বুঝতেই পারছে না। রানীর এই পরিস্থিতি দেখে রাজ মিটি মিটি হাসে, তারপর বলতে থাকে, তোমার মনে অনেক প্রশ্ন জাগছে তো? আমি এত বড় একজন বিজনেসম্যান হওয়ার পরেও কলেজের টিচার কিভাবে হলাম? কলেজে কেন গেলাম? আর তোমার সাথে কেন আসতে থাকতাম, তাই তো? রানী চোখের পাতা ফেলতে ফেলতে হ্যাঁ সূচক মাথা নাড়ে। হুম, আমি একজন টপার বিজনেসম্যান, কিন্তু নট এ টিচার। আমি আসলে প্রফেসরের পথে যুক্ত ছিলাম না তোমার কলেজে। আমি প্রিন্সিপালের সাথে শুধু চুক্তি করেছিলাম, দেশের সব স্কুল কলেজে আমি টাকা দিই, তোমাদের কলেজেও দিই। সেই জন্য প্রিন্সিপালও রাজি হয় আমার শর্তে। আর বড় কথা, ইকোনমিক্স ডিপার্টমেন্টে আমি অনেক কিছুই দিতে পারি নিজ থেকে। কিছু টিপস তোমাদের দিলে তাই ফিউচারে কাজে আসবে তোমাদের। সেই কারণে আমি জাস্ট কিছুদিনের জন্য তোমাদের কলেজ গিয়েছিলাম আর তোমাদের নিউ প্রফেসর হিসেবে পরিচিত হলাম। রাজের কথা শুনে রানী রাজের দিকে হাঁ করে তাকিয়ে আছে। রাজ এতক্ষণ রানীর দিকে তাকিয়ে কথাগুলি বলছিল। এবার সে অন্যদিকে মুখ ঘুরিয়ে একটু দূরে গিয়েই বলে, এখন মনে মনে ভাবছো আমি কেন এমনটা করলাম, কেন ওই কলেজে পরিচয় গোপন করে গেলাম, এই তো? রানী কিছুই বলতেই পারছে না, চুপ করেই দাঁড়িয়ে আছে। রাজের কথার ওপর হুম না করার শক্তিটাও যেন সে হারিয়েই ফেলেছে। রাজ নিজেই আবার বলা শুরু করে, আমার মনে তুমি অনেক আগে জায়গা করে নিয়েছিলে। আমার মনে তুমি অনেক আগে জায়গা করে নিয়েছিলে। তোমাদের কলেজে গেলে মাত্র 1 মাস হয়েছে, কিন্তু তুমি আমার মনে জায়গা করে নিয়েছিলে আরও 3 মাস আগে। হ্যাঁ, 3 মাস আগে আমি তোমায় প্রথম দেখি একটা বাচ্চাদের স্কুলে। তুমি তখন তাদের চকলেট দিচ্ছিলে, তাদের সাথে খেলছিলে, নাচানাচি করছিলে। তখন তুমি নিজের মাঝে ছিলে না, তোমার মাঝে বাচ্চা আমি একটা সত্তা দেখা গিয়েছিল, আর সেটি আমার মনটা কেড়ে নেয়। আমি তখন সেই রাস্তা দিয়ে ড্রাইভ করে যাচ্ছিলাম, হঠাৎ এরকম দৃশ্য দেখে আমার চোখ আটকে যায়। তোমাকে মনের পিঞ্জরে আটকে নেই, চেয়েছিলাম তোমার সামনে যাব, কিন্তু সেদিন আর কি জন্য যেন যেতে পারিনি। রাজ রানীর দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলে,
ইউনো, তোমার কারণে আমি খুব বড় একটা ডিল মিস করেছিলাম। রানী তখন রাজের দিকে চোখ আরো বড় বড় করে তাকিয়ে রইল, যেন এই তার চোখ বের হয়ে এলো। রাজ নিজের বেলকুনিতেই চলে গেল, আকাশের দিকে তাকিয়ে বলতে থাকলো, সেদিন তোমাকে দেখতে দেখতে তোমার মাঝে হারিয়ে যেতে যেতে আমি এত ইম্পর্ট্যান্ট একটা মিটিং মিস করলাম, যার কারণে ডিলটা হলো না। অথচ এটা আমাদের জন্য খুব দরকার ছিল। বিশ্বাস করো, এত কষ্ট করলাম ডিলটার কারণে, বাট সেটা হলো না। তার জন্য আমার বিন্দুমাত্র কষ্ট বা খারাপ লাগেনি। সে রাতটা তোমার ছবি চোখে নিয়েই কেটেছে আমার। মনে মনে তোমাকে মনে রানী করব ভেবে নিয়েছিলাম, তোমার ছবি তুলেছিলাম, যার জন্য তোমাকে খুঁজতে আমার একদিনও সময় লাগেনি। আমি আমার গ্যাংয়ের সবচেয়ে কাছের মানুষটাকে ছবিটা পাঠিয়ে দিই, তারা তোমার ডিটেলস আমায় দেয়। রাজের প্রতিটা কথা রানীর দম বন্ধ হওয়ার উপক্রম করছিল, নিঃশ্বাস ফেলাও তার জন্য দায়ী হয়ে উঠেছিল। ক্রমশ দম আটকে আসছিল রানীর। তখন থেকে আমি তোমার নজরবন্দি করে রাখি। বলতে গেলে তুমি কখন কি করছো না করছো তার হিসেব রাখতাম। তার দুদিন পর আরেকটা ডিলের কারণে আমার আমেরিকা চলে যেতে হয়। সেখানে প্রায় 25 দিনের মতো ছিলাম আমি। কিন্তু একটা সময়ও একটা মুহূর্ত ছিল না তুমি আমার চোখের আড়াল হয়েছ। ঠিক কীভাবে ওই সময় আমি ডিলটা সামলেছি আমি জানি। এত বড় বড় কাজ করে আমি কখনো নার্ভাস ফিল করিনি, কিন্তু তুমি মনে থাকে অনেকটা নার্ভাস ছিলাম। পরে তোমার কথা ভেবেই মনের শক্তি নিয়েছিলাম। ভেবেছি ডিলটা হয়ে গেলে তোমার সামনে যাব, তুমি আমার লাইফে হয়তো একটা আলো। তাই ডিলটা পেয়ে গেলাম। তোমার কারণে যেটা হারিয়েছিলাম তার থেকে বড় ছিল এই ডিলটা। ডিল হওয়ার পরের দিন আমি চলে গেলাম। ততদিনে আমি জেনে গিয়েছিলাম রাজ অন্তপ্রাণ তুমি। তাই আমি আমার পরিচয় লুকিয়ে তোমার কলেজ গেলাম। যেহেতু তুমি আমায় দেখোনি, ততদিনেই আমি জেনে গিয়েছিলাম লোকমুখে আমার নাম শুনে নাকি তুমি আমাদের প্রাণ হারিয়েছ। রাজ একটু নিঃশ্বাস নেয়, আবার বলি, হ্যাঁ, রিফ মাফিকে আমি মেরেছিলাম। আমার একটা গ্যাং আছে, আর সেই গ্যাংয়ের গ্যাংস্টার আমি। আমার গ্যাংটা কোনোরকম খারাপ কাজ করে না, বরং অসহায় মানুষদের সাহায্য করে। তার জন্য যত টাকা লাগে আমি পে করি, কারণ এত এত সম্পদ আমাদের বেবির কারণ, তার ছেলে মেয়েদেরও লাগবে না। রাজের এই কথা শুনে রানী ভীষণ লজ্জা পায়, গাল লাল হয়ে ওঠে। রাজ তার দিকে তাকিয়ে মুচকি হেসে চোখ টিপ দেয়। রানী লজ্জায় মাথা নিচু করে নেয়। রাজ বলে, এই কারণে আমি আমার প্রাইভেসি বজায় রাখতাম। কখনো কোনো ক্যামেরার সামনে যেতাম না, মিডিয়ার সামনে যেতে আমার মোটেও ভালো লাগতো না। আড়াল থেকে আমি আর আমার গ্যাং সবাইকে হেল্প করি। আমাকে অনেক সময় অনেক বাজে লোকের সামনে যেতে হয়, অনেক লোকের সাথে মারামারিতেও যেতে হয়। আমাকে চেনা থাকলে অনেক প্রবলেম হতে পারে, তাই নিজেকে আড়ালে রাখি। তোমার কাছেও আড়াল রেখেছিলাম, কিন্তু তুমি সেই আমার পিছনে চলে এলে এখান অব্দি। যে আমি রাজকে এত বড় বড় মানুষ সাথে নাগালে পাইনি, সে আমি রাজ নাকি একটা পিচ্ছির সামনে। রাজ রানীর দিকে ফিরে মুচকি হাসে। রানীর তো লজ্জায় মরে যেতে মন চাইছে। রাজ এগিয়ে তার সামনে যায়। ময়লায় তো পুরো ড্রেস শেষ করে দিয়েছ। আলমারিতে আমার শার্ট আছে, আর একটা ট্রাউজার নিয়ে ফ্রেশ হয়ে নাও। কাপড়গুলি আমাকে দিও, আমি ওয়াশিং মেশিনে ওয়াশ করে দিব। রানী ঠিক কী বলবে ভেবেই পায় না। এমন লোকও দুনিয়ার বুকে আছে ভেবেই রানী খুব অবাক হয়। ঢোক গিরে এই লোকটা কিনা তাকে আগে থেকেই, তার কাঙ্ক্ষিত লোকটাই নাকি তাকে ভালোবাসে। রানী এই অবস্থায় রাজের সামনে থাকতে ইতস্ত বোধ করছে, তাই না পেরিয়ে সে আলমারির কাছে যায়। কি নেবে ভেবেই পায় না। রাজ তার কাছে যায়, আলমারি থেকে সাদা একটা শার্ট বের করে দেয়, সাথে একটা ট্রাউজার। রানী সেইগুলি নিয়ে তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায়। রাজের সামনে থাকলেই বুঝি সে মরেই যাবে দম আটকে। যেমন অবাক হচ্ছে তেমনি লজ্জা পাচ্ছে। এই বুঝিয়ে দমটা রাজের সামনে বের হয়ে যাবে। ঘর যেমন বিশাল, ওয়াশরুমও তেমনই। লোকটার ওয়াশরুমে এত জায়গা লাগে? এটা তো আমার শোয়ার রুমের মতো। হায় মাবুদ, আল্লাহ জানে এখানে উনি শুয়ে থাকে নাকি। রানী ঠোঁট উল্টিয়ে তাড়াতাড়ি শাওয়ার নিয়ে নেয়, তারপর রাজের দেওয়া জামা কাপড় পরে। খুব অবাক হয় যে মানুষটার জন্য আল্লাহর কাছে এত দোয়া করলো, সে আজ নাকি তার জামা গায়ে জড়ালো। বিষয়টায় রানী খুব অবাক হয়। রানীর চুল এলোমেলো, টপ টপ পানি পড়ছে। রাজ এতক্ষণে প্যান্ট আর কালো একটা শার্ট পরে নিয়েছে, হাতাগুলি বোল্ট করা, চুলগুলি উপর তুলে রেখেছে হাত দিয়ে। রানী ওয়াশরুম থেকে এসে ব্যালকনিতে যায়। রাজ বিছানা ছেড়ে উঠে সেখানে যায়। রাজের সাদা ঢিলে শার্ট আর ট্রাউজার, তার ওপর ভেজা চুলে টুপটুপ পানি করা পরে
তার রানীর শার্টের কিছু অংশ ভিজে গেছে। হুট করে হাঁটু গেড়ে নিচে বসে পড়ে রাজ। উইল ইউ ম্যারি মি মাই লিটল কুইন? রানী হাঁ করে আছে, চোখের পাতাও ফেলছে না। সেই মানুষটার সাথে বিয়ে না হলে ভেবেছে সে কোনো দিন বিয়েই করবে না। সেই মানুষটাই নাকি তাকে বিয়ের প্রপোজাল দিচ্ছে। রানী চোখ দিয়ে টপ টপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। রাজ বলে ওঠে, দুনিয়াতে রাজের জন্যে আল্লাহ হয়তো তোমায় পাঠিয়েছে। সে আল্লাহ ছাড়া কেউ তোমায় আমার থেকে দূরে নিতে পারবে না। রানী অবাক হয়ে রাজকে দেখছে। ওয়েট করো, কফি বানিয়ে আনি। এই বলেই রাজ চলে যায়। রানী সেখানেই দাঁড়িয়ে কান্না করে খুশির কান্না। আল্লাহ তার ইচ্ছেটা পূরণ করেছে। আল্লাহর কাছে চাইলেই পাওয়া যায় সব। রানী মনে মনে ঠিক করে নেয়, আর বেপর্দা চলা যাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহর জন্যই বাকি জীবনটা পার করতে হবে। কিছুক্ষণ পর রাজ 2 মগ কফি নিয়ে আসে। দুজন কফি খাচ্ছে নীরবে, কেউ কথা বলছেই না। দুজনের মাঝে যথেষ্ট দূরত্ব অবস্থান করছে। রাজ বলে ওঠে, মাই লিটল কুইন, আর কিছুদিন পর না হয় আঙ্কেলের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। এই কথা শুনেই রানী বিষম খায়, কাশতে থাকে। রাজ তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আইয়ো ওকে রানী, পানি দিই? না না, লাগবে না। শিওর? হুম। সাইদুল হয়তো খাবার নিয়ে চলে এসেছে, তুমি ওয়েট করো, আমি আসছি। রাজ কফির মগ নিয়ে চলে যায়। একটু পর ট্রেতে করে খাবার নিয়ে আসে। এগুলো খেয়ে নাও, আমি নিচে আছি, আর ওখানে তোমার ড্রেস রাখা আছে। রেডি হয়ে নাও, বাসায় দিয়ে আসবো গিয়ে। রাজ আর কথা না বাড়িয়ে চলে যায়। সে থাকলে হয়তো রানীর অসুবিধা হবে, তাই নিজেকে সামনে দিয়ে চলে গিয়েছে। রানী ভাবতে থাকে, এত মানুষ দুনিয়ায় দিয়েছ আল্লাহ, তোমার সৃষ্টি কতই অদ্ভুত। ওনার জায়গায় হয়তো অন্য কেউ থাকলে একা একটা মেয়েকে পেয়ে অনেক কিছু করতে পারতো, কিন্তু উনি, আল্লাহ তোমার কাছে অনেক শুক্রিয়া। রানী খাবার খেয়ে ড্রেস পরেই নিচে যায়। রাজ তখন ডাইনিং টেবিলে খাচ্ছিল। আর ইউ রেডি? ওকে, 5 মিনিট ওয়েট করো, আসছি আমি। রাজ হাত ধুয়ে ওপর থেকে চাবিটা নিয়ে এলো। তারপর দুজন বেরিয়ে গেল। রানী সিট বেল্ট না লাগিয়েই বসে আছে। আমাকে মারতে চাইছো নাকি অকালে? রাজের কথায় রানী অবাক হয়ে ভ্রু কুঁচকিয়ে তার দিকে তাকায়। রাজ বলল, সিট বেল্টটা না লাগালে যে কোনো সময় অঘটন করতে পারে, আর তোমার সামান্য কিছু হয়ে গেলেও এই রাজ বাঁচবে না। রাজ নিজেই একটু এগিয়ে রানী সিট বেল্ট টেনে আনে, লাগিয়ে গাড়ি স্টার্ট দেয়। রানী জানলার বাইরে মুখ দিয়ে ভাবতে থাকে, আল্লাহ, লোকটাকে এতটা ভালো কেন বানিয়েছো তুমি? লোকটা এতটা আকর্ষণীয় কেন? রানী রাজের দিকে তাকিয়ে বলে, আমাকে শপিং মলের সামনে নামিয়ে দিবেন? রাজ ড্রাইভ করতে করতে রানীর দিকে তাকিয়ে বলে, কেন, কিছু কিনবে? হুম, দরকার আছে। ওকে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। না না না, লাগবে না। আমি শ্, একদম চুপ। রাজ চৌধুরীর হবু বউয়ের প্রোটেকশনের একটা ব্যাপার আছে না? রাজ রানীর দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে মুচকি হাসে। রানী লজ্জায় মাথা নিচু করে নেয়, তারপর মুখ ঘুরে অন্যদিকে তাকায়। রাজ মলের সামনে গাড়ি থামায়। রানী নেমে যায়। তুমি এখানেই দাঁড়াও, আমি গাড়িটা পার করে আসছি। হুম। রাজ গাড়িটা পার্ক করে এসে রানীকে নিয়ে শপিং মলের ভিতরে যায়। চলো, কি হলো, চলো। আমি ফুচকা খাবো। হোয়াট? হুম। হুম, নোংরা খাবার খেতে হবে না। দেখা যাবে পেটের অসুখের কারণে বিছানা থেকে উঠতে পারবে না। না, এমন কিছুই হবে না, আমি অনেক খাই। আর খেতে হবে না, চলো। আপনি যান, আমি খেয়ে আসছি। কি? আমি ফুচকা খাবো। তার মানে তুমি খাবে? হুম, আপনিও চলুন না, অনেক মজার। ওকে, যাও। রানী রাজ দুজনেই সেখানে যায়। রানী 1 প্লেট ফুচকা হাতে নেয়। রাজকে বললেও সে এসব খাবে না, তাই রানী খাওয়া শুরু করে। আপনিও নিন না একটা। না, আমি তোমার মতো পচা খাবার খাই না, তুমিই খাও। হুম, মোটেও তা নয়। আপনি খান, দেখবেন আপনারও ভালো লাগবে। রানী জোড়া জড়িতে রাজ একটা মুখে দেয়।
সে কি ঝাল! সে একদম ঝাল খেতে পারে না, ঝালিয়ে চোখ লাল হয়ে আছে, হু হা করছে ঝালের কারণে। রাজকে দেখে রানীর ভয় হয়, না জানি কোন বকা দেয় এখন। দোকানদার পানি দিলে রাজ সে পানি খায় না, তাড়াতাড়ি গাড়ির কাছে যায়, সেখান থেকে এক বোতল পানির অর্ধেক খেয়ে ফেলেছে, তবুও ঝাল কমছে না। পানি খেতে খেতে রাজ রানীর দিকে তাকায়। মেয়েটা কি মনের আনন্দে এক প্লেট শেষ করে আরেক প্লেট নিল। ঝালে শিশি করছে, তবু মন খুলে খেয়েই চলেছে। রাজ ঝালের জন্য ভুলে রানীর দিকে তাকিয়ে থাকে। ইচ্ছে করছে এই ঝাল কাটাতে রানীর ওই প্রসারিত ঠোঁটকে আঁকড়ে নিতে, কিন্তু তা অসম্ভব এখন। রাজ মুচকি হেসে সেখানেই যায়। 1000 টাকার একটা নোট দিয়ে দোকানদারকে দিলে সে তা নিয়েই নারাজ হয়। রাজ তার কাঁধে হাত রেখে বলে, ভাই, এই ফুচকা যে কত মেয়ের পছন্দের তা তুমি জানো? কত মানুষকে তুমি এটার দ্বারা খুশি করো বলো তো? সেটা তুমি নিজেও জানো না। বিশ্বাস করো, আমি মন থেকে খুশি হয়ে এটা দিলাম তোমায়, কারণ তুমি আমার কুইনকে খুশি করেছ। রাখো এটা। দোকানদার খুশি মনেই টাকাটা নেয়, আর রানী অবাক হয়ে তাকিয়ে থাকে রাজের দিকে। তারপর দুজন মিলে মলের ভিতরে গেল। রানী বোরখার দোকানে গেল, এত দেখেও কালো সুন্দর বোরখা পাচ্ছে না। রানী, তুমি পর্দা করবে? এখন থেকে সত্যি তুমি বোরকা পরে নিজেকে ঢেকে রাখবে? রানী হ্যাঁ সূচক মাথা নাড়ে। রাজ খুব খুশি হয়, তারপর হাত ধরে বলি, কাম ডিয়ার। রাজ রানীকে নিয়ে উপরে ওঠে। সে যেতেই দোকানের লোক সবাই দাঁড়িয়ে পড়ে। রাজের যা লাগে এই দোকানে ঠিকই নেয়। বাকি কাস্টমারদের একটু পরে আসতে বলে দোকানদার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কি লাগবে বলুন? রাজ কিছু না বলে দেখছিল আশপাশ তাকিয়ে। রাজের এমন কাণ্ডে রানী অবাক হয়। দোকানদার বলে ওঠে, স্যার ম্যাডাম নাকি? ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। স্যার কার জন্য লাগবে, আপনার নাকি ম্যামের? ওকে স্যার। দোকানদার ভালো ভালো সব বোরখা রানীর সামনে রাখে। রানী বোরখা দেখছিল। রাজ 3টা কালো বোরখা হাতে নিল, আর একটা নেই অন্য রঙের মিশ্রণের, আর একটা সাদার মাঝে ছোট ছোট হালকা সবুজ রঙের ফুল সাথে লতা পাতা আর মেরুনের মিশ্রণের বোরখা নিল। এগুলি প্যাক করে দিন। রানী এত বোরখা দেখে অবাক হয়ে রাজকে বলে, এত বোরকা? আমি এত বোরকা নিব? রাজ গরম চোখে রানীর দিকে তাকায়। তারপর রানী ঠোঁট উল্টিয়ে আর কিছুই বলে না। রাজ অনেকগুলি স্কার্ফ আর হিজাব খিমার প্যাক করতে বলে। তারপর রানীর দিকে এগিয়ে আস্তে আস্তে বলে, যখন যেটা পড়তে ইচ্ছে করবে সেটাই পড়বে। কত হলো? তা জেনে তুমি কি করবে? ও মা, না হলে দোকানদার আমায় বেঁধে রাখবে। ননসেন্স কোথাকার। কেন? কি করলাম? আমি পে করে দিব। কেন? বোরকা কি আপনি পরবেন যে আপনি প্লে করতে যাবেন? রাজ রাগে দাঁত কটমট করে চোখ লাল করে রানীর দিকে ঝুঁকে আঙ্গুল নিজের ঠোঁটের উপর রেখে রানীকে চুপ থাকতে বলে। রানী ভয় একটু পিছিয়ে যায়, ঠোঁট উল্টিয়ে ঘন ঘন চোখের পাতা ফেলে চুপ থাকে। রাজ কার্ডে পে করে সানগ্লাস পরে নেয়। মলের নিচে আসতেই রাজের নজর যায় এক জায়গায় অনেক লোকের সমাগম, চেঁচামেচির শব্দও শোনা যাচ্ছে। রাজ এড়িয়ে রানীকে নিয়ে চলে যেতে চাইলেই রানী থেমে যায়। কি হলো, চলো। ওখানে কি হয়েছে? জানি না, চলো। যদি কারো কোনো প্রবলেম হয়? কথাটি শুনেই রাজ আর নিজেকে সামলাতেই পারেনি। রানীর প্রোটেকশনের কথা ভুলে সেখানে গেল। শপিংগুলি রানীর হাতে দিয়ে এক ছেলে ড্রাঙ্ক অবস্থায় এক মেয়ের হাত ধরে বাজে ব্যবহার করছিল। ছেলের মুখ দেখে রাজের বোঝা বাকি নেই এটা সে নেতার ছেলে, বকে যাওয়া ছেলে। নেতার ভয়ে কেউ কিছু বলেইনি। রাজ আরও একবার তার কুকর্তির কথা শুনেছে, তার গ্যাংয়ের ছেলে ছবিও দেখিয়েছে। আজ এমন একটা দৃশ্য দেখে রাগে রক্ত রাগে টকবক করছে। সবাই তাকিয়ে দেখছে, মেয়েটার ওড়না নিয়ে টানাটানি করছে। রাত সরাসরি গিয়ে সেই ছেলেটার হাত ধরে। ছেলেটা তার দিকে ভ্রু উচকে তাকায় আর নেশার কণ্ঠে বলে, Huh, are you mad? তোর জম। What? মেয়েটাকে ছাড়। আরে কে রে তুই? বললামই তো তোর জম। রাজ তাকে আর কথা বলার সুযোগ না দিয়ে ছেলেটাকে মারতে থাকে। মেয়েটা তাড়াতাড়ি দূরে চলে যায়। রাজ
তাকে মারছে তো মারছে, সবাই হাঁ করেই দেখছে। রানী তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে আর ঢোক গিলছে। মানুষটা এতটা রাগী। তারপর পুলিশকে কল দেয়। পুলিশ এসে একে দেখে ভয়ে ভয়ে তার দিকে এগিয়ে যায়। রাজ নিজের পরিচয় পুলিশকে দিলে তারা নির্দ্বিধায় ছেলেটাকে গ্রেফতার করে। রাজ ছেলেটার গালে শক্ত করে এক চড় দেয়। রানী ভয়ে কেঁপে ওঠে, ভেতরে তার শুকিয়ে আসছে। পুলিশ ছেলেটাকে নিয়ে চলে যায়। লোক গুলির মাঝ থেকে একজন বলে ওঠে, উনি বিজনেসম্যান রাজ চৌধুরী। এই কথা শোনা মাত্র সবাই হুড়োহুড়ি খেয়ে পড়ে। মেয়েরা তার পায়ে এসে পড়েছে একটা ছবি তোলার জন্য। বিষয়টা রাজের বিরক্ত লাগছে। রানীর দিকে তাকিয়ে দেখতে পেল রানীর মুখটা কাচুমাচু হয়ে আছে। এটা বেশ বুঝতে পারছে রানীর এইগুলি একদম ভালো লাগছে না। রাজ জোরে এক ধমক দেয়, তাতেই সবাই দূরে চলে যায় তার থেকে। রাজ রানীর হাত ধরে টেনে গাড়ির কাছে নিয়ে যায়। গাড়িতে উঠেই রানী সিট বেল্ট না লাগিয়ে ভয়ে গুটিয়ে বসে আছে সে। রাজ বিষয়টা বুঝতে পারছে যে রানী তাকে ভয় পাচ্ছে। সে একটু এগিয়ে গেলে রানী নিজের মাথা পিছিয়ে এলিয়ে দেয় চোখ বন্ধ করে। রাজ কিছু না বলে মনে মনে হেসে সিট বেল্টটা লাগিয়ে দেয় রানীর। তারপর পানির বোতল তার দিকে এগিয়ে দেয়। খাও। অ্যাঁ পানি খেতে বললাম। রানী তাড়াতাড়ি পানির বোতল খুলে তুলে নেয়, গড়গড় করে অনেকটা পানি খেয়ে নেয়। রানীর এই অবস্থা দেখে রাজার সামনেই থাকতেই পারে না, একটু শব্দ করেই হেসে দেয়। প্রেয়সী বলছি আমায় ভয় পাচ্ছে। আমি বাসায় যাব। আমি ভালোর খুবই ভালো আর শক্তের জম, তাই কথা মেনে চললে আমার অন্য রূপ দেখতে পাবে না, কিন্তু কথা না শুনলে। আম্মু হোয়াট? আম্মু আমার জন্য চিন্তা করছে। ননসেন্স মেয়ে। রানী আর একটা কথাও বলে না, পুরো রাস্তা চুপ করেই ছিল। রাজও তার ভয় ভাঙাতেই চায়নি। ভয় কি সহজভাবে ভাঙানো যায়? ভয় এইভাবে ভাঙা যায় না। ভয় ভাঙাতে হলে যে গভীর মুহূর্ত তৈরি করতে হয়। বাসায় গিয়ে রানী শাওয়ার নিয়ে রুমে আসতেই তার ফোনেই মেসেজ টোন ভেজে ওঠে। প্রেয়সী বলছি আমার কথা ভাবছে। মেসেজটা পড়েই রানী মুচকি হাসে। রাজের নাম্বারটা নতুন নাম দিয়ে সেভ করে, ড্রিম বয়। নাম্বারটা সেভ করে ফোনটা রেখে দেয়। মেসেজের রিপ্লাই আর দেয় না। অজু করে এসে নামাজ পড়ে শুয়ে পড়ে। অন্য দিনের মতো আজ আর ঘুমের মাঝে রাজকে নিয়ে স্বপ্ন দেখে না। আজ বাস্তবে একটু আগে রাজের দৃশ্যগুলি চোখে ভাসছে। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে মায়ের কাছে যায়। মায়ের সাথে গলাগলি করে কিছুক্ষণ বসে থাকে। ঘর থেকে ফোনের আওয়াজ ভেসে আসতে তাড়াতাড়ি রুমে চলে যায়। তার ড্রিম বয় কল দিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছিলে? আম্মুর সাথে ছিলাম। ও, নামাজ পড়েছেন? কথাটা রানী বলেই নিজেই লজ্জা পায়। কিভাবে অনায়াসেই কথা বলছে সে। ওপাশ থেকে রাজ মুচকি হেসেই জবাব দেয়, পড়ব। কথা করে গিয়েছে, চুপ করে বসে আছে যে। কাল কলেজ যাওয়ার সময় কল দিও। ইনফ্যাক্ট আমি থাকবো ওখানে। ক্লাস করাবেন? না, আর কলেজে ক্লাস করাবো না। কাল তোমায় কিছু শিট দিয়ে দিব, সেগুলি কমপ্লিট করবে। ঠিক আছে। মন দিয়ে পড়বে, আমার মতো হতে হবে, পর আমাকে হেল্প করবে। রানী চোখগুলি বড় করে ঢোক গিলে শব্দ করে। এই ভিতর টিম, এত ঢোক গেলে চলবে? রাজের কথায় রানীর বিষম খাওয়ার উপক্রম। চোখগুলি ডিমের মতো বড় বড় করে চেয়ে আছে। পিচ্ছি, মুখে মশা ঢুকবে। রাজ এই কথা বলে ওপাশ থেকে জোরে হেসে দেয়। রানী মুখ বন্ধ করে চোখের পাতা ফেলে। আমার কাজ আছে, রাতে কথা হবে। পড়তে বসবো, বাই। রাজ ফোন কেটে দিলেই রানী ভাবতে থাকে, লোকটা এতটা বুদ্ধিমান কিভাবে? আন্দাজেও ঢিল ছুড়লে লেগে যায়। আসলে কি লোকটা মন পড়তে জানে? আল্লাহ জানে এমন শক্তি ওনাকে দিয়েছে কিনা। এইভাবেই দিন যাচ্ছে রানী ও রাজের। ফোনে কথা বলা, পরে টিপস দেওয়া, শিট দেওয়া, উপদেশ, সব মিলিয়ে রাজ রানীকে নিয়ে ব্যস্ত আর নজরে রাখে। সেদিন রাতে রাজ কল করে বলছিল, যেগুলি পড়তে বলেছিলাম সেগুলো শেষ হয়েছে তো? আচ্ছা, আমাকে কি আপনার রোবট মনে হয়? এত তো পড়া উপদেশ দেন কি করে? একটুও কি ভাবেন না যে আমার মতো এত ছোট একটা মেয়ে কি করে সবগুলি মেনটেন করবে? এতগুলি যে দেন, আপনিও কি একটু বোর হন না?
হোয়াট দ্য, কি বলছো তুমি? রাজের ধমকের সুরে কড়া কথা শুনে রানী ভয় পায়। সত্যি তো, কি কথা বলে ফেলেছে! জিহ্বায় কামড় দেয় রানী। না জানি কি শুনতে হয় তার। আহ, আ- আসলে আমি না, বাদ দিন। কি 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 করছেন? আসতে হবে, কি? তোমার বাসায় আসতে হবে। কেন? মুখের উপর কথা বলে শাস্তি দিতে। আসলে আমি বলি না, কিভাবে যে বলে ফেললাম বুঝতে পারছি না। ও, তুমি বলনি তো কে বললো? আসলে সত্যি আমি বলিনি। বলেছে তো আমার ঠোঁট আর জিহ্বা। এখানে আমার দোষ কি বলুন? রানীর এমন ভীতু সুরে কথায় রাজ জোরেই হেসে দেয়। এতে রানীর ভয়টা একটু কমে। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। হঠাৎ একদিন রাজ রানীকে জানালো, শুনছেন আপনি? বলুন। আমি চলে যাচ্ছে। রাজের কথায় রানী খুব ভয় পায়। যাচ্ছেন মানে? কোথায় যাচ্ছেন? আপনি চলে গেলে আমার কি হবে? রানী নিজের কথায় খুব লজ্জা পায়। আমতা আমতা করে বলে, না না না, আসলে আপনি কোথায় যাবেন? আসলে আমি আসলে ও তাই? হুম তা নয় তো। কি কি? আমি তো ভাবলাম আপনি কি ভাবলেন? আমি লন্ডন যাচ্ছি, কয়েকদিন পরে চলে আসবো। চিন্তা করো না, 4-5 দিন একটা মিটিং আছে, না গেলেই নয়। তাই তো। কবে যাবেন? কাল কখন? দুপুরের ফ্লাইটে। হুম, কল দিলে নিচে নামবে, একবার দেখে যাব। মন খারাপ বুঝে? সাবধানে যাবেন। রানী আর কিছু না বলেই ফোন কেটে দেয়। খুব খারাপ লাগছে তার, তাই আর কথা বলতেই চায়নি। গলাও ধরে আসছিল কষ্টের ঘোরে। ওদিকে রাজ মুচকি হেসে বলে উঠল। পাগলি। পরের দিন রাজ রানীকে কল দিল। রানী ওড়না গায়ে জড়িয়ে নিয়ে নিচে নামলো। রাজকে দেখে রানী আর নিজেকে সামলাতেই পারে না। রাজের বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না করতে লাগলো। রাজও তার প্রিয়সীকে নিবিড়ভাবে জড়িয়ে নিল তার সাথে। কিছুক্ষণ পর রাজ বলে উঠল, পাগলি, কান্না করার কিছু নেই। দেখি মুখটা কি অবস্থা করেছে নিচে। শোনো, সাবধানে থেকো। আমি হয়তো এই কদিন বিজি থাকবো, একদম বেখালি হবে না। নিজের খেয়াল রাখবে আর সময় মতো পড়বে। কাঁদে না পাগলি আমার, পিচ্চির জন্য চকলেট নিয়ে আসবো। রাজের কথা শুনে রানী না চাইতেও হেসেই ফেলে। লোকটা পারেও বটে, আজ তো একটা পাগল। দেখতে দেখতে 4টা দিন কেটে যায়। এই 4 দিনে রাজ একবারও রানীর সাথে যোগাযোগই করেনি। একটা বার কল দেয়নি। তবে গিয়ে একটা মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছিল সে সাবধানে গিয়েছে। সে যেভাবে বলেছে রানী সেইভাবেই চলে, সাবধানেই যেন থাকে। রানী দুপুরে খেয়ে শুয়েছিল, কিন্তু তার ঘুমই আসছিল না। তখন ঘড়িতে 3:15 সে ফোন হাতে নিয়ে ব্যালকনিতে যায়। যদি রাজ ফোন করে, সে বলেছিল 3-4 দিন লাগবে। আজ 4 দিন হলো, একটা বার কথাও বলল না। রানীর খুব অভিমান হলে পাহাড় সমান অভিমান। রানীর হাতের ফোনটা হঠাৎ বেজে ওঠে। রানী স্ক্রিনের দিকে নজর দিলেই দেখে রাজ কল দিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রেয়সী বলছি খুব রেগে আছে। আমার প্রেয়সীকে বলে দিও তার স্বপ্নের মানুষটা স্বপ্ন পূরণ করতে খুব ব্যস্ত ছিল। মিটিংয়ের জন্য এক দণ্ড দম নিতে পারেনি। কি হলো বলো, আমার প্রেয়সীকে জানাবে তো? সরি, প্লিজ প্লিজ সরি। বিশ্বাস করো, খুব ব্যস্ত ছিলাম। সেটা আমাকে বলছেন কেন? এটা বুঝি অভিমান? আমি আপনার উপর অভিমান করব কেন? কারণ আমি যে তোমার মনে অবস্থান করি। এত যখন বুঝেন, একটু খোঁজ খবর নিলে আপনার কোন দিলটা মামার বাড়ির আদর খেতে চলে যেত। কথাগুলি রানী নিজের মনে মনেই বলে। প্লিজ সরি, এই কান ধরছি। প্রেয়সীর জন্য এতগুলো চকলেট নিয়েছে। তবুও মন ভরেনি। কাল আসছে। কথাটা শুনে রানী খুশি হয় মনে মনে, কিন্তু তা বাইরে প্রকাশও করে না। রাজকেও বুঝতে দেয় না, চুপ থাকে। কাল দেখা হচ্ছে কিন্তু। লাগবে না। ওকে, অভিমান না হয় সামনাসামনি ভাঙবো। কখন আসবেন? সকালে। সাবধানে আসবেন। ও। রাজের কথা শেষ করার আগেই রানী ফোন কেটে দেয়। রাজের রাগ হয়। রানী ঘরে চলে যায়। ওয়াশরুম থেকে এসে দেখে আন্নোর নাম্বার থেকে কল এসেছে।
ফোন তুলতেই ওপাশ থেকে একটা সুরেলা কণ্ঠ শোনা যায়। আসসালামু আলাইকুম। হ্যালো, কে বলছেন? আমার সাথে একটু দেখা করতে হবে তোমায়। কে বলছেন আপনি? সেটা পরেই বুঝতে পারবে। আমি তোমার বাসার সামনে ক্যাফেতে বসে আছি, চলে এসো। আর যদি না আসো জীবনে ঠকে যাবে। এইটুকু বলেই অজ্ঞাত ফোন কেটে যায়। রানী বুঝতেই পারে না কি করবে। তার যাওয়া কি ঠিক হবে? উনিকে কিসের ঠকার কথা বললো? বেশি দূরে নয়, তাই রানীও কৌতূহলের জন্য বোরখা পরেই নিল। পরের দিন সকালে রাজ বাংলাদেশে নেমেই আগে রানীর বাসায় সামনে যায়। রানীকে বার কয়েক ফোন দেয়, কিন্তু সেই ফোন রিসিভই করছে না। রাজ খুব অবাক হয়, রানী তার কল ধরছে না। এটাও সম্ভব? যে মেয়ের মনে সর্বক্ষণ সেই থাকে, সেই মেয়ে কিনা তার কল পিক করছে না। ভেবেই রাজের অবাকের থেকে রাগ হয়। রাজ একটা মেসেজ পাঠায়। রানী, রাগ না উঠিয়ে নিচে নামো, হারি আপ। রানী মেসেজ সিন করেও কিছু বলে না, চুপ করে বইয়ে মন দেয়। রাজ আরও কয়েকবার কল দেয়, রানীর কোনো সারা শব্দই নেই। 2 মিনিটের মাঝে নিচে না নামলে আমি কিন্তু তোমার নাম ধরে চিৎকার করব। রানী বেশ বুঝতে পারছে এই লোকটাকে দিয়ে সব সম্ভব, তাই রানী না পেরেই নিচে নামলো। রাজ তার কিরমির করে বলি, কোথায় ছিলে তুমি? আমার কল কেন ধরছিলে না? রানী শান্ত গলায় বলল, কিছু বলবেন? হোয়াট ডু ইউ মিন? আমি জিজ্ঞাসা করেছি, আপনি কিছু বলবেন আমায়? তুমি আমি কিছু জিজ্ঞেস করছি না? কোথায় ছিলে? বলুন। কোথায় ছিলে? আমার ঘরে। কল কেন ধরছিলে না? এটা আমার ইচ্ছে। ইচ্ছে মাই ফুড। এনিওয়ে, এগুলো নাও। কোনো দরকার নেই। মানে? মানে আমি ওইগুলি নিব না। কেন? একজন অপরিচিত লোকের কাছ থেকে আমি কিছুই নিব না, নিতেও চাই না। দেখো রানী, আমার রাগ উঠিয়ে না। তো আপনাকে কে রাখতে বললো? প্লিজ গো। রাজ দাঁত কটমট করে গাড়িতে সজোরে একটা ঘুষি দেয়। রানী ভয়ে কেঁপে ওঠে। রানীর দিকে ঝুঁকে কিছু বলতে গিয়েও বলে না, চুপ করে চলে যায় গাড়ি নিয়ে। রাজ বাথটাবে বসে আছে, শাওয়ার থেকে পানি পড়ছে তার সারা শরীরে। রানীর কথার ধরন আর তার ব্যবহার নিয়ে সে চিন্তিত। কি হলো? এক রাতে একটা মানুষের এতটা পরিবর্তন কেন? রাজ কিছুই ভেবে উঠতেই পারছে না। দীর্ঘ একটা শাওয়ার নিয়ে রাজ ওয়াশরুম থেকে বের হলো। মাথাটাও বেশ ঠান্ডা আছে। রানীর কাছ থেকে জানতে হবে কি হয়েছে। তাই রানীকে কল দেয় সে। রানী কল না ধরেই কেটে দেয়। রাজ মেসেজ পাঠায়, প্লিজ পিক আপ দ্য ফোন।